আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ শ্বসন নিয়ে। সো বন্ধুরা, চলো আমরা আমাদের ভিডিও আলোচনা শুরু করে দিই। তবে তার আগে তোমাদেরকে একটা কোয়েশ্চেন আমি জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে আগের অধ্যায়ে তোমাদেরকে আমি একটা চার্ট তৈরি করতে বলেছিলাম, তোমরা কি সেই চার্টটা তৈরি করেছো? যদি তোমরা চার্টটা তৈরি করতে না পারো অবশ্যই আমাকে বলবা, আমি তোমাদেরকে এই চার্টটা তৈরি করে দিব। এতে করে তোমাদের এই চ্যাপ্টার 3টা আগের যে অধ্যায়টা পড়লাম আমরা উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য, সেটা তোমাদের পড়তে অনেক বেশি সুবিধা হবে। সো চলো আমরা আজকে ভিডিও আলোচনা শুরু করে দিই। প্রতিটি উদ্ভিদ ও প্রাণীর জীবন আছে। জীবদেহে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের জৈবনিক প্রক্রিয়ার জন্য শক্তি প্রয়োজন। জীবকোষের সাইটোপ্লাজমে সঞ্চিত স্টার্চ, শর্করা, প্রোটিন ও ফ্যাটের অণুতে শক্তি সঞ্চিত থাকে। সকল জীবকোষের জৈব ক্রিয়ার জন্য অক্সিজেন অপরিহার্য। প্রকৃতপক্ষে অক্সিজেন দ্বারা খাদ্যস্থ স্থৈতিক শক্তি বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সৌরশক্তি থেকে সঞ্চিত হয়, তাকে গতিশক্তি বা তাপশক্তিতে রূপান্তরিত করাই শ্বসনের মূল লক্ষ্য। এর মানে হচ্ছে শ্বসন হচ্ছে আমরা যে উদ্ভিদ থেকে খাবার খাই। পৃথিবীর সকল শক্তির মূল উৎস কী বলতো? সকল শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। সো এই সূর্যরা মূলত উদ্ভিদ কিন্তু তার শর্করা জাতীয় খাদ্য তৈরি করে তখন কিন্তু সেটাকে স্থিতিশক্তি রূপে সে জমা করে রাখে। তারপরে আমরা যখন খাবারটা খাই, আমাদের শরীর কিন্তু সেই খাবারটা থেকে শক্তিগুলো গ্রহণ করতে পারে না। গ্রহণ করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে অক্সিজেনের সাহায্যে খাদ্যটাকে পুরানো হয়। পুড়িয়ে যে শক্তিটা উৎপন্ন হয় সেই শক্তি দিয়েই মূলত আমরা আমাদের দেহের বিভিন্ন কাজ করে থাকি। এই বিষয়টাকে মূলত বলা হয় শ্বসন। এই গতিশক্তি ও তাপশক্তি দ্বারা জীব খাদ্য গ্রহণ, চলন, তারপর হচ্ছে রেচন, বৃদ্ধি, জনন প্রভৃতি শারীরবৃত্তীয় কাজ সম্পূর্ণ করে থাকে। শ্বসন এক প্রকার দহন প্রক্রিয়া। দেখো, শ্বসন হচ্ছে এক প্রকার দহন প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় অক্সিজেন দ্বারা খাদ্য জারিত হয়ে শক্তি নির্গত হয়। এখন একটা জিনিস খেয়াল করো, এই অধ্যায় পাঠ শেষে আমরা কী কী বিষয় সম্পর্কে শিখতে পারবো। জীবের শক্তি উৎপাদন প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবো। চিত্রের সাহায্যে প্রাণীর শ্বসনতন্ত্র প্রধান অংশসমূহের কাজ বর্ণনা করতে পারবো। শ্বসনতন্ত্রের রোগের কারণ ও রোগের লক্ষণ বর্ণনা করতে পারবো। শ্বসনতন্ত্রের রোগের প্রতিরোধ ও প্রতিকারের কৌশল ব্যাখ্যা করতে পারবো। সালোক সংশ্লেষণ ও শ্বসন প্রক্রিয়া তুলনা করতে পারবো। প্রাণী শ্বসনতন্ত্রের প্রধান অংশসমূহের চিত্র অঙ্কন করতে পারবো। সো এই হচ্ছে আজকের ভিডিও। সো চলো আমরা আমাদের ফার্স্টেই পার্ট 1 যেটা রয়েছে শ্বসন পদ্ধতি, সেটা নিয়ে আমরা আলোচনা করি। জীবদেহে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ সম্পূর্ণ করার জন্য শক্তির প্রয়োজন। শ্বসন দ্বারা এই শক্তি উৎপন্ন হয়। শ্বসনের সময় জীবদেহ কোষস্থিত খাদ্যকে দহন করার জন্য অক্সিজেন ব্যবহৃত হয়। এর ফলে উৎপন্ন হয় শক্তি ও কার্বন ডাইঅক্সাইড। কেন কি তোমরা দেখো, একটা জিনিস খেয়াল করো, কোনো জিনিসকে যদি আমরা পুড়াই তাহলে কিন্তু সেখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। আর আমরা কিন্তু একটু আগে জেনেছি শ্বসন হচ্ছে এক প্রকার দহন। শ্বসন হচ্ছে এক প্রকার দহন, অর্থাৎ শ্বসনের সময় আমরা খাদ্যবস্তুকে এক হিসেবে পুড়িয়ে ফেলি। সো সেই কারণে কিন্তু এখানে কার্বন ডাইঅক্সাইড অবশ্যই উৎপন্ন হবে। সুতরাং যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোষস্থ খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে জারিত হয়ে খাদ্যস্থ রাসায়নিক শক্তিকে গতিশক্তি ও তাপশক্তিতে রূপান্তরিত ও মুক্ত করে এবং ফলশ্রুতিতে কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন করে, তাকে মূলত আমরা শ্বসন বলি। সো তোমরা এখানে শ্বসনের একটা সংজ্ঞা পেয়ে গেলা, সেটা হচ্ছে এই যে এখান থেকে এই যে এতটুকু, এটাকে তোমরা শ্বসনের সংজ্ঞা হিসেবে ইউজ করতে পারবা। শ্বসন একটা বিপাকীয় ক্রিয়া। এই প্রক্রিয়া চলাকালে প্রতিটি জীব পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। নিম্নশ্রেণীর কিছু উদ্ভিদ ও প্রাণী অক্সিজেন ছাড়া শ্বসন ক্রিয়া সম্পন্ন করে, তবে সকল ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। উদ্ভিদ ও প্রাণীর প্রতিটি সজীব কোষে দিনরাত্রি সবসময় শ্বসন কার্য গড়ে থাকে। এবার দেখো নিচে আমাদের এখানে পার্ট 2 নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে জীবজগতের শ্বসন। শ্বসন একটি অন্তঃকোষীয় বিপাক ক্রিয়া এবং উদ্ভিদ প্রাণীদেহে বিভিন্ন সজীব কোষে শ্বসন প্রক্রিয়াটি মূলত একই, কিন্তু বিভিন্ন জীবের অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড নির্গমন পদ্ধতি ভিন্নরূপ। উদ্ভিদদেহে শ্বসনকালে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় অপেক্ষাকৃত সরল। উদ্ভিদের কোনো নির্দিষ্ট শ্বসনাঙ্গ নাই। পাতার বত্ররন্ধ্র, কাণ্ডের লেন্টিসেল এবং অন্তঃকোষের মাধ্যমে বায়ু দেহ অভ্যন্তরে প্রবেশ করে। পানিতে নিমজ্জিত উদ্ভিদগুলো সমগ্র দেহত্বয়ের সাহায্যে অক্সিজেন শোষণ করে। প্রাণীদেহের শোষণ বিভিন্ন অঙ্গের মাধ্যমে নানাভাবে সম্পন্ন হয়। নিম্নশ্রেণীর পানিতে প্রধানত ত্বক ও ট্রাকিয়ার মাধ্যমে শোষণ হয়। উন্নত উদ্ভিদের শ্বসনে গ্যাসীয় বিনিময়ের জন্য বিশেষ ধরনের শ্বসন অঙ্গ আছে, যেমন মাছ ও ব্যাঙাচি ফুলকার সাহায্যে এবং স্থলজ মেরুদণ্ডীরা ফুসফুসের সাহায্যে শ্বসন সম্পন্ন করে।
তার মানে তোমরা এখানে শ্বসনের বিভিন্ন অঙ্গ সম্পর্কে তোমরা জানতে পেরেছো। এবার দেখো, শ্বসনকালে শক্তি উৎপন্ন হওয়ার জন্য একটা প্রমাণ, এখানে একটা কাজ রয়েছে। দুটো থার্মোফ্লাক্স নিবা, দুটি থার্মোমিটার নিবা, অঙ্কিত ছোলা বীজ নিবা, পানিতে সিদ্ধ ছোলা বীজ এবং ছিদ্রযুক্ত রাবারের চিপি নিবা। পরীক্ষা হিসেবে রয়েছে অঙ্কিত ছোলা বীজগুলোকে একটি থার্মোফ্লাক্সের মধ্যে রেখে একটি ছিদ্রযুক্ত চিপি দিয়ে মুখটি বন্ধ করে দিতে হবে। এরপর চিবির ছিদ্রের মধ্য দিয়ে একটি থার্মোমিটার এমনভাবে প্রবেশ করতে হবে যে যাতে থার্মোমিটারের পারদপূর্ণ প্রান্তটি অঙ্কুরিত ছোলা বীজগুলোর মধ্যে পতিত থাকে, অর্থাৎ মানে পতিত থাকে কথার মানে হচ্ছে যে এই যে তোমরা থার্মোমিটার ঢোকাবা, থার্মোমিটারের যে আগাটা রয়েছে অর্থাৎ যেখানে পারদ রয়েছে সেটা যাতে এই ছোলা যে স্তম্ভটা রয়েছে সেই স্থূলা স্তম্ভের ভিতরে যেতে থাকে সেটা আমাদেরকে বলা হয়েছে। অনুরূপভাবে অপর থার্মোফ্লাক্সটিতে সিদ্ধ ছোলা বীজগুলো রাখতে হবে এবং অপর থার্মোমিটারটিকে স্থাপন করতে হবে। প্রতিটি থার্মোমিটারে পারদ রেখার অবস্থান চিহ্নিত করে রাখতে হবে। দেখো আমি দুই পাতে কিন্তু দুই রকমের ছোলা নিয়েছি, একটা ছিদ্র ছোলা আর একটা হচ্ছে অঙ্কুরিত ছোলা। এবার দেখো কাহিনীটা কী হবে। কিছুক্ষণ পর দেখা যাবে যে জীবন্ত অঙ্কুরিত ছোলা বীজযুক্ত থার্মোফ্লাক্সের উষ্ণতার বৃদ্ধি ঘটায় থার্মোমিটারের পারদ রেখার পরিবর্তন ঘটেছে। সিদ্ধ বীজযুক্ত থার্মোফ্লাক্সের উষ্ণতার বৃদ্ধি হয়নি, অর্থাৎ থার্মোমিটারে পারদ রেখা অপরিবর্তিত আছে। জীবন্ত ছোলা বীজযুক্ত থার্মোফ্লাক্সে থার্মোমিটারে পারদ রেখার কেন পরিবর্তন ঘটলো এবং এতে কী প্রমাণিত হয়, এবং এতে প্রমাণিত হচ্ছে যে এটা শ্বসন করছে, শ্বসন প্রক্রিয়া ঘটানোর কারণে মূলত এই বীজগুলোর মধ্যে তাপ উৎপন্ন হচ্ছে এবং এই তাপের কারণে মূলত আমাদের থার্মোমিটারে একটা তাপের রিডিং দেখাচ্ছে। সো এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমরা ভিডিও সব কিছু বুঝতে পেরেছো এবং আমরা নেক্সট ভিডিওতে পার্ট 3 থেকে শুরু করব। সো আজকের মতো আমরা এখানে ভিডিও শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।